আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের যে তৃতীয় নাম্বার চ্যাপ্টারটা আছে সেই সম্পর্কে বেসিক একটি আলোচনার ক্লাস করব। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক থেকে শুরু করে ইনশাল্লাহ পরবর্তীতে সকল বিষয় নিয়ে আলোচনা করব একদম সৃজনশীল পর্যন্ত। এখানে প্রথমেই যদি আমরা এই তৃতীয় অধ্যায়ের নিয়ে কথা বলতে চাই, তাহলে এই তৃতীয় অধ্যায়টিতে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আধুনিক তথ্য প্রযুক্তির মূল ভিত্তি ব্যাখ্যা করে। এই অধ্যায় মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। এখানে যদি আমরা তাকাই, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অংশ একটা, এবং এই ডিজিটাল ডিভাইস একটা, নাম্বার সিস্টেম একটা, আরেকটা ডিজিটাল ডিভাইস। এই দুই অংশ মিলায় আমাদের পরীক্ষাতে আসে দুইটা সৃজনশীল। কয়টা সৃজনশীল আসে? দুইটা। অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে তিনটাও চলে আসে। তো মূলত একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় নাম তৃতীয় অধ্যায় হলেও অনেকটাই পার্থক্য। ঠিক আছে, এই অধ্যায়ের নিয়মের সাথে ওই অধ্যায়ের নিয়মের খুব কম সংখ্যকই মিল আছে, বরঞ্চ না মিল আছে এটাই বলা চলে। তো যাই হোক, আমরা এই প্রথম যে অংশ আছে এটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি, সংখ্যা পদ্ধতির প্রথম যে কথাটা আসে, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? আমরা যদি সংজ্ঞা আকারে বলতে চাই, তাহলে দাঁড়ায় যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ কোনো সংখ্যা যদি আমি লিখতে চাই কিংবা কোনো কিছু প্রকাশ করতে চাই, তার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলি আমরা কি? সংখ্যা পদ্ধতি। এরপর যদি আমরা তাকাই সংখ্যা, তো সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ, অর্থাৎ 1 2 3 4 এইভাবে গণনা করা কিংবা পরিমাণ করা, এখানে কতটুকু জিনিস আছে কিংবা কতগুলো জিনিস আছে এরকম, এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এই হলো সংখ্যা। এখন এখানে যদি আমরা আরেকটু ক্ষুদ্র আকারে আলোচনা করি, সেটা হলো অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। যেমন আমরা লিখতে চাইলাম 17, কত লিখতে চাইলাম? 17। তাহলে 1 একটা অঙ্ক এবং 7 একটা অঙ্ক, এই দুইটা মিলে একটা সংখ্যা হইল। ঠিক আছে, আর আমরা যে পদ্ধতিতে এটা লিখলাম তাই হলো কি? সংখ্যা পদ্ধতি। ওকে, এগুলো মূলত ক নাম্বারের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন সংখ্যা আমরা তো বুঝলাম, তাহলে সংখ্যার আবিষ্কার নিয়ে কিছু কথা না বললেই নয়। তো সেই জন্য আমরা সংখ্যার আবিষ্কারের ইতিহাস এই সম্পর্কে একটু জানব। হিস্ট্রি অফ ইনভেন্টিং নাম্বারস। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা জানি আদিমকালে মানুষ পাহাড়ে বসবাস করত, সেই জায়গা থেকে মানুষের আস্তে আস্তে এই সভ্য সমাজে পদার্পণ হয়েছে। তো এত কিছু আসলে একদিনে হয়নি, অনেকটা সময় নিয়ে, অনেকটা গবেষণা, অনেকটা যুগ পরে এরকম আমরা কথা বলতে পারতেছি কিংবা সংখ্যায় কোনো কিছু প্রকাশ করতে পারতেছি। তো এটা সর্বপ্রথম মূলত মানুষের মাথায় আছে কোনো কিছু গণনা থেকেই এই সংখ্যার সৃষ্টি। ঠিক আছে, আদিমকালে এখানে যদি আমরা আরেকটু পড়ি, যে আদিমকালে যখন মানুষ কৃষিকাজ, গবাদি পশুপালন, গ্রাম, নগর, বন্দর গড়ে তুলেছে, এছাড়াও যখন থেকে রাজস্ব আদায় এর কাজ শুরু হয়েছে। রাজস্ব আদায় কখন? যখন রাজারা রাজত্ব করত। সেই সময় যখন এখন যেরকম আমরা সরকারের ট্যাক্স দিই, তখন যে রাজার যতটুকু জায়গা নিয়ে রাজত্ব ছিল, তারা তার প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করতো। তো ট্যাক্স এখনও কিন্তু এই ট্যাক্সকে আমরা রাজস্ব ওই একই রকমভাবে ধরা চলে আর কি। তো যখন থেকে এই রাজস্ব আদায় শুরু হয়েছে, তখন থেকেই গণনার প্রয়োজন হয়েছে। ঠিক আছে, এরপরে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষের হাতের আঙুল, কাঠি, কড়ি, শামুক, নুড়ি পাথর সংগ্রহ, রশিতে গিট দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনা কার্যের কাজ সম্পাদন করেছে। অর্থাৎ নানা ক্ষেত্রে আমরা কিন্তু এখনও হাতের আঙুলগুলা এখনও কিন্তু গণনার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এই যে এরকম যেখানে দেওয়া আছে যে 1 2 3 4 এই সকল কিছু আর কি। এরপরে যদি লক্ষ্য করি, প্রথম তাহলে কবে থেকে মানুষ এরকম গণনার সৃষ্টি করলো? খ্রিস্টপূর্ব, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরও 4000 বছর আগে। ঠিক আছে, সুমেরীয় ও সমসাময়িক অন্যান্য সভ্যতার মানুষ মাটিতে দাগ টেনে টেনে অনেক বড় সংখ্যার হিসাব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করতো তাকে বলা হয় টেলি। এই টেলি কিন্তু আমরা 9 10-এর বইতেও করেছিলাম, কিংবা দেখা যায় এই টেলি চিহ্নটা কিন্তু সর্বপ্রথমকার সংখ্যা বলেই বলা চলে। তো আমরা যদি দেখি টেলি চিহ্ন, 1-এর জন্য একটা দাগ, 2 3 এগুলোর জন্য একটা দাগ দিয়ে, 4-এর জন্য 4টা দাগ, এই সকল দাগ দিয়ে শুধু 5 বা 6-এর জন্য কিন্তু আমরা এরকম দাগ টেনে টেনে করি, তাই কিনা? তো এই যে একটা প্রসেস, এটাকে আমরা টেলি চিহ্ন বলে থাকি সাধারণত। তো এরপরে যদি আমরা দেখি
হাইরোগ্লিফিক্স, এই যে সংখ্যা পদ্ধতিটা সেটা কি আসলে। খ্রিস্টপূর্ব 4400 সালে অর্থাৎ কমে আসলো মিশরীয় হাইরোগ্লিফিক্স ব্যবহার করে প্রথম সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। অর্থাৎ মানুষ আগে দাগ টেনে টেনে যেটা করতো সেটা হলো টেলি চিহ্ন ব্যবহার করতো, কিন্তু এই মিশরীয় হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিটাই প্রথম কী করে উদ্ভাবন করে। এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি ছিল মানুষের গণনার কাজ সহজতর করার জন্য প্রথম লিখিত প্রতীক বা চিহ্ন ব্যবহারের প্রচেষ্টা। অর্থাৎ সর্বপ্রথম এখান থেকে মানুষ তাহলে কী করে এই সংখ্যা পদ্ধতি শুরু করে। তো হাইরোগ্লিফিক্স এই সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কী? চিহ্নভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে একটা পদ্ধতি হলো চিহ্নভিত্তিক পদ্ধতি। মিশরীয়রা তাদের গণনার জন্য বিভিন্ন প্রতীক ব্যবহার করতো, যেমন 1-এর জন্য একটা দাগ দিত, 10 বোঝানোর জন্য একটা টিক চিহ্ন ব্যবহার করতো, 100 বোঝানোর জন্য কুণ্ডলী আকৃতির দড়ি থাকতো, 1000 বোঝানোর জন্য একটি পদ্মফুল, 10,000 এর জন্য একটি আঙুল, 1 লক্ষের জন্য একটি ব্যাংক, 10 লক্ষের জন্য একজন মানুষ যিনি তার হাত তুলে আছেন। এই যে আমরা প্রথমের দিকে যদি তাকাই তাহলে একটা দাগ, 10-এর জন্য একটা টিক চিহ্ন, এরপরে একটা কুণ্ডলী, এখানে যদি আমরা তাকাই 1000-এর জন্য একটি পদ্মফুল, এরপরে একটা হাতের আঙুল, এরপরে যদি তাকাই একটি ব্যাংক এবং একটি হলো কি মানুষ আর হাত তুলে বসে আছে এরকম। তো এইটা এইরকমভাবে অনেকটাই শর্ট করে নিয়ে আসছিল সেই সময়। তো এখানেও দেখে অনেকগুলা পদ্ধতি এখানে গণনার কাজে যেমন যোগ বিয়োগ করে তারা হিসাব করে করতো আর কি। এরপরে যদি আমরা দেখি রোমান সংখ্যা পদ্ধতি, তারপরে সভ্যতায় কোনটা আসে? রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহার করে রোমান সংখ্যা পদ্ধতি চালু করেছিল। ঠিক আছে, 3400 সালের দিকে নিজস্ব বর্ণমালা হিসেবে রোমান সংখ্যা পদ্ধতি চালু করতো তারা। তা ছিল গণনার ক্ষেত্রে একটি অনন্য ধাপ। এটি আজও বিশেষ কিছু ক্ষেত্রে যেমন ঘড়ি, গ্রন্থ সংখ্যা, চ্যাপ্টার নাম্বার এবং স্মারক ফলকে ব্যবহৃত হয়। আমরা কিন্তু ঘড়িতে এখনও ম্যাক্সিমাম ঘড়িতেই, দেয়াল ঘড়ি হোক বা হাতের পড়ার ঘড়ি হোক, আমরা কিন্তু এই যে রোমান পদ্ধতি সেটা কিন্তু দেখতে পাই। এখানে 1, 2, 3, 4, 5 এগুলো। তো এখানে যদি আরেকটু দেখি, রোমান সংখ্যা পদ্ধতি প্রাচীন রোমান সভ্যতা গণনা ও হিসাব রক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটি আজও আমাদের দৈনন্দিন জীবনে কার্যকরী হিসেবে ব্যবহৃত হচ্ছে। গণনার ইতিহাসের একটি শক্তিশালী ভিত্তি হিসেবেও এটি আধুনিক সমাজের তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে। তো এই হলো রোমান সংখ্যা। এখানে 50 মানে কিন্তু এল বোঝানো হয় এবং 100 মানে কি সি বোঝানো হয়। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি, এইটা কি? খ্রিস্টপূর্ব 2000 শতকে, অর্থাৎ এখন কিন্তু কমে আসতেছে, 2000 শতকে সুমেরীয় সভ্যতার উত্তরসূরি বেবিলিয়ন সভ্যতা, অর্থাৎ সুমেরীয় কি সর্বপ্রথম যারা সংখ্যা নিয়ে গবেষণা করেছিল, সেই সভ্যতার উত্তরসূরি বেবিলিয়ন সভ্যতার ক্ষেত্রে একটি ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ সেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করত। ঠিক আছে, এটি ইতিহাসের অন্যতম প্রাচীন এবং অত্যন্ত উদ্ভাবনী সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং সময় গণনার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছিল। আমরা কিন্তু আজও এই যে সময় গণনার ক্ষেত্রে ইউজ করা, সেটা নিয়ে কিন্তু এখনও আমরা আলোচনা করি। যেমন এখানে যদি আমরা একটু তাকাই, এই যে পুনে, এই যে 1 সার্কেল সমান 3600 ইয়ার্স, সেই সময় গবেষণা করে বের করছে। এরপরে 1 আওয়ার সমান 3600 সেকেন্ডসে। তারপরে এখানে যদি আমরা আর্কড সেকেন্ড যদি আমরা হিসাব করি, তাহলে তারা 1 ডিগ্রি 3600 ভাগের 1 ভাগ হলো কি 1 আর্ক সেকেন্ড। ঠিক আছে, এগুলো মূলত এই 3600 এই জায়গা থেকে এই ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো আসছে। এরপরে সভ্যতার সংখ্যা পদ্ধতি বিকাশ ইতিহাসে মায়ান, চীন বা ভারতীয় সভ্যতার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ান, চীন এবং ভারতীয় সভ্যতাগুলো সংখ্যা পদ্ধতি অথবা গণনা পদ্ধতি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী ভারতটাও কিন্তু ছিল, মায়ান, চীন, ভারত। এই সভ্যতাগুলি তাদের নিজস্ব সময়কালের এক একটি সংখ্যা পদ্ধতি তৈরি করেছে, যা তাদের সমাজে গণনা, হিসাব এবং বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হতো। এখানে যদি আমরা বলি 1 নম্বর মায়ান সভ্যতা। মায়ানরা একটি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যেখানে তারা 20 দ্বারা গুণফল করত। এটি তাদের গণনা এবং ক্যালেন্ডার তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখনও কিন্তু আমরা হিসাবে 1 কোটি, 2 কোটি, 3 কোটি বা অর্থাৎ 20 করে হিসাব রাখত। চীন সভ্যতা, চীনীয়রা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যেখানে 10 একক দ্বারা সংখ্যা গণনা করা হতো। এটি আধুনিক বিশ্বের অধিকাংশ দেশে ব্যবহৃত পদ্ধতি। এই যে আমরাও কিন্তু 10-এর পরে আবার 11, তারপরে 10 দূরত্বে 20, এরপরে 10 দূরত্বে 30, তারপরে 10 দূরত্বে 40, এভাবে কিন্তু 10 ভিত্তিক, এই যে 10 করে অতিক্রম করেই সেটা নিয়েই কিন্তু এখানে চীন সভ্যতা গেছে। আর বলে রাখা ভালো যে এই 10 ভিত্তিক কিন্তু সংখ্যা পদ্ধতির সৃষ্টি হয়েছিল মূলত হাতের 10 আঙ্গুল থেকে, অর্থাৎ হাতের যে 10টা আঙ্গুল আছে 2 হাতের, সেই 10টা থেকে কিন্তু এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা মাথায় এসেছিল। আচ্ছা,
এরপরে ভারতীয় সভ্যতা। ভারতীয়রা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ধারণা তৈরি করেছিল, অর্থাৎ তারা 10 ভিত্তিকের কথাও বলেছিল এবং শূন্য নামের যে একটা সংখ্যা ইউজ করে বড় বড় সংখ্যা লেখা যায় সেই সম্পর্কে ধারণা দিয়েছিল, যা গণনার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছিল। এটি পরবর্তীতে অন্যান্য সভ্যতাগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি মায়ান, চীনা এবং ভারতীয় সভ্যতাগুলো তাদের সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে গণনা, ব্যবসা, বাণিজ্য কার্যক্রম সহজতর এবং উন্নয়ন করেছে। মায়ান সভ্যতা 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যেখানে চীন এবং ভারতীয় সভ্যতা 10 ভিত্তিক অনুসরণ করত, যা পরবর্তীতে গণনা ও বৈজ্ঞানিক কাজের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। এখন দেখো আমরা কিন্তু প্রায় সব কিছুতেই এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটাই ইউজ করি। এই যে আজকে আমরা শূন্যের ব্যবহার করে 10, তারপরে একটা শূন্য বাড়ায় সেটাকে আমরা বলতে পারি 100, তার সাথে একটা শূন্য বাড়ায় 1000, 10,000, এভাবে যে একটা শূন্যর বৃদ্ধির জন্য এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন পর্যন্ত আমরা হিসাব রাখি, এই শূন্য কিন্তু এত সহজে আমাদের মাঝে আসে নাই। প্রথম দিকে একটা যদি আমার কাছে জিনিস থাকতো কিংবা দ্রব্য থাকতো, কিংবা আদিমকালে যদি একটা মানুষের একটা গরু থাকতো, সেই গরুটা যদি আরেকজনকে দিয়ে দিত, তাহলে ধরে দিত আমার কাছে কোনো কিছুই নেই, তার মানে এর মান হবে কি 0। এই একটা মাত্র ক্ষেত্রে তারা কিন্তু সংখ্যা ব্যবহার করতো শূন্যকে। তারা এইটাকে ব্যবহার করতো না কখনো যে শূন্যের সাথে একটা শূন্য একের সাথে লাগালে 10, দুইটা শূন্য লাগালে 100, এইভাবে তারা হিসাব রাখতো না। হ্যাঁ, তারা এটাকে এই জন্যই ব্যবহার করতো না, চিন্তা করতো না, কারণ এটাকে তারা অপায়া ভাবতো। এরকমও আমাদের ইতিহাসে আসে যে একটা জিনিস যেহেতু আমার চলে গেল, তার বিনিময়ে মান যেহেতু শূন্য, তো এটা আমরা অপায়া বা খারাপ জিনিস। কারণ আমরা জানি আগের দিনে কিন্তু এগুলা অনেকটাই বিশ্বাসযোগ্য ছিল। হ্যাঁ, আমরা অনেক কিছুই নীতি মেনে চলতাম, আধুনিক কালে যেগুলো মেনে চলা হয় না আর কি। তো যাই হোক, সেই শূন্য আমাদের আজকে কিন্তু নতুন যুগের এত বড় একটা উন্মোচন নিয়ে আসছে দিছে। তো সেই জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে শূন্যটা কীভাবে আসলো আর আমাদের হিসাব নিকাশ এত বড় কেমনে কীভাবে হলো। ঠিক আছে, এটা কিন্তু একবারে আসে নাই। তো প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গলা, এই পিঙ্গলা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গণিত এবং কবিতার ছন্দ বিশ্লেষণের জন্য যে ধারণাগুলি প্রবর্তন করেছিল সেগুলো আধুনিক কম্পিউটার বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়। পিঙ্গলা শূন্য এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা উদ্ভাবনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সে কী করেছিল? শূন্যেরও আবিষ্কারক এবং বাইনারি সংখ্যারও আবিষ্কারক। এখন বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণাটা সে কীভাবে দিয়েছিল? 1 নম্বরে ছন্দ বিশ্লেষণ এবং সংখ্যাতত্ত্ব। পিঙ্গলার কাজ মূলত ছন্দবিদ্যা প্রচুরি বা ছন্দ বিশ্লেষণের উপর ভিত্তি করেছিল। ঠিক আছে, তিনি ছন্দের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে একটি পদ্ধতি তৈরি করে, যেখানে দৈর্ঘ্য ধ্বনি তার দ্বারা 1 দ্বারা প্রকাশ করা হতো এবং হ্রাস লঘু ধ্বনি যার জন্য 0 দ্বারা প্রকাশ করতো। অর্থাৎ যেগুলা দীর্ঘ হবে তার মান বলতো সে 1 এবং যেগুলা ছোট সেগুলোর মান ধরতো সে 0। এই পদ্ধতিতে বর্তমান বাইনারি সংখ্যা পদ্ধতির মতোই কাজ করে, যেখানে 1 এবং 0 দুটি ভিন্ন অবস্থা প্রকাশ করছে। এখন কিন্তু আমরা জানি বাইনারির 1 মানে কিন্তু আমরা বুঝি বিদ্যুতের উপস্থিতি, আর 0 মানে বুঝি কি বিদ্যুতের অনুপস্থিতি। তাহলে এই যে সেই দীর্ঘ দ্বারা 1 এবং হ্রাসকৃত যেগুলো তুলনামূলক কম সময় দৈর্ঘ্য হবে তার মান যে 0, এই জায়গার থেকে কিন্তু সে বাইনারির এইরকম ধারণাটা সে দিল। এরপরে শূন্যের ব্যবহার। পিঙ্গলার পদ্ধতিতে শূন্যের ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি গণনায় শূন্যের প্রাথমিক ব্যবহারগুলোর একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, শূন্যের ভিত্তিতে আমরা এগুলো গণনার কাজে, যেমন 10, 100, 200, 500, 1000 এরকম। প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গলার শূন্যের ধারণা এবং বাইনারির উদ্ভাবন কেবল তার যুগে নয়, আধুনিক ডিজিটাল বিশ্বের একটি অমূল্য অবদান। তার কাজ প্রমাণ করে যে ভারতীয় গণিত এবং প্রযুক্তি বিকাশের এক অনন্য ভূমিকা রেখেছে। অর্থাৎ এই বাইনারি আবিষ্কারের ফলেই কিন্তু আমাদের মূলত এই যে আজকের এই বিশ্বটা আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, তো আমরা এই ছিল সংখ্যা পদ্ধতির একটা বেসিক একটা আলোচনা আমরা করলাম। এরপরে আমরা সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতির প্রকার থেকে শুরু করে রূপান্তর, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, যোগ বিয়োগ, এরপরে আমরা কিছু বেসিক যে কোডগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সৃজনশীল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আগাবো। ততদিন আমাদের সাথে থাকার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ততদিন সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।